হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং টু অল। আজকের ক্লাস আমরা নিয়ে চলে এলাম কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তোমাদের যাদের যাদের পঞ্চায়েত গ্রুপ ডি বা জেপিএসসি ডব্লিউপিএসসি যে সমস্ত এক্সামগুলো আছে তাতে কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান যে পরীক্ষার ধারা তাতে খুবই ইম্পর্টেন্ট। তো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা দেখে নিই। চলো, 1 নম্বরে বলেছে রেসপন্সিবল ন্যাশনাল ইন্ডেক্স 2026 কে প্রকাশ করেছে? এটা না ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন WIF, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। নিউ দিল্লি। এই মূল্যায়নের সূচক কী বলেছে? এথিক্যাল গভর্নেন্স, সোশ্যাল ওয়েলফেয়ার। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এটাই মনে রাখতে হবে তোমাদের যে রেসপন্সিবল নেশন ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে কে? না WIF বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন। এখানে ভারতের স্থান কত? না ভারতের স্থান হচ্ছে 16তম। মোট 154টা দেশ এখানে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে 16তম। অন্যান্য দেশের স্থান, এখানে টপ যে 3 কান্ট্রি আছে সেটা দেখে নাও। সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট পজিশনে, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, তারপর ডেনমার্ক। এখানে মনে রাখার মতো বিষয় তাহলে কী রয়েছে? না রেসপন্সিবল নেশন ইন্ডেক্স 2026 ভারতের স্থান 16তম। পরের কোশ্চেন আমরা দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, এবারে আমাদের 77তম রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে। এখানে প্রধান অতিথি কারা ছিল? প্রধান অতিথি ছিল অ্যান্টোনিও কোস্টা, প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল, খুব ভালো করে মনে রাখবে। আর ছিল উর্সালা উর্সালা ভন ডের লিয়ান, এ ছিল প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন। একটা হচ্ছে কাউন্সিল, একটা হচ্ছে কমিশন। তাহলে উর্সালা ভন ডের লিয়ন আর অ্যান্টোনিও কোস্টা, যেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এরা ছিল। এবারে প্রজাতন্ত্র দিবসের থিম কী ছিল? না 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। 150 ইয়ার্স অফ বন্দে মাতরম কবে পালিত হয়? না 26শে জানুয়ারি। এটা জানো কেন? কেন পালন করা হয়? না ঐতিহাসিক গুরুত্ব কী আছে? 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়, এই জন্য এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। তাহলে মনে রাখার মতো শর্ট ট্রিক্স কী আছে? রিপাবলিক ডে 2026 প্রধান অতিথি অ্যান্টোনিও কোস্টা ও উর্সালা ভ্যান্ডার লিয়ান। পরবর্তী কোশ্চেনে চলে যাব। রিপাবলিক ডের প্যারেড যেটা হয় সেখানে কোন রাজ্যের সেরা ট্যাবলো পুরস্কার পেয়েছে? তোমরাও জানো এটা বারবার কোশ্চেন পড়ে, বিভিন্ন ধরনের কেন্দ্র ও রাজ্যের পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু আসে। প্রথম স্থান পেয়েছে মহারাষ্ট্র। কে পেয়েছে? না মহারাষ্ট্র। এর মূল থিম কী ছিল? গণেশ মহোৎসব, যেটা হচ্ছে সিম্বল অফ আত্মনির্ভরতা। সিম্বল অফ আত্মনির্ভরতা। উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে আরও যারা ছিল যারা হচ্ছে জম্মু কাশ্মীরের হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফোক ড্যান্স। তোমরা জম্মু কাশ্মীরের ফোক ড্যান্সগুলো কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার হচ্ছে কেরালার হচ্ছে ওয়াটার মেট্রো অ্যান্ড 100% ডিজিটাল লিটারেসি। তোমরা জানো কেরালা এখন 100% স্বাক্ষর একটা রাজ্য। আর এদের এই ওয়াটার মেট্রোর থিম ছিল হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবসের যে থিম ছিল কেরালার ওয়াটার মেট্রো, এর জন্য তারা পুরস্কার পেয়েছে। আর সেখান থেকে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট জেনে নিতে হবে যে অন্যান্য পুরস্কারের মধ্যে বেস্ট মার্চেন্টিং কন্টিনেন্ট হচ্ছে ইন্ডিয়ান নেভি। আচ্ছা, মিনিস্ট্রিজ অফ ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পেয়েছে মিনিস্ট্রি অফ কালচার। আচ্ছা, সিআরপিএফ ক্যাটাগরিটি হচ্ছে দিল্লি পুলিশ। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। না এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024 কে প্রকাশ করেছে? না নীতি আয়োগ। তোমরা কমেন্ট করে জানাবে নীতি আয়োগের বর্তমান প্রেজেন্ট সিইও কে আছে। আর নীতি আয়োগের চেয়ারম্যান আমরা জানি আমাদের পিএম স্যার, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান। আর প্রেসিডেন্ট সিইও তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখানে হচ্ছে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024 মধ্যে কোন কোন রাজ্য শীর্ষস্থান করেছে? মহারাষ্ট্র ফার্স্ট, তামিলনাড়ু সেকেন্ড অ্যান্ড গুজরাট থার্ড পজিশনে রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নেব অস্ট্রেলিয়ান ওপেন 2026 টেনিসের গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। এখানে পুরুষদের মধ্যে কে চ্যাম্পিয়ন হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ। বাড়ি কোথায়? স্পেনে। তাহলে স্পেনের কার্লোস আলকারাজ কাকে হারিয়েছে? এটা অনেক সময় পড়ে। নোভাক জোকোভিচ। ইনি হচ্ছে সার্বিয়ার লোক। নোভাক জোকোভিচ একটা বিখ্যাত প্লেয়ার। ওটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন। এখান থেকে কোশ্চেন আসে মাঝে মাঝেই বা প্রায়ই বলতে পারো, সেন্ট্রাল এবং স্টেটের যে কোশ্চেনগুলো, যে অস্ট্রেলিয়ান ওপেন 2026 পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন কে হয়েছে? উত্তর হয়ে যাবে কার্লোস আলকারাজ। কাকে পরাজিত করেছে? নোভাক জোকোভিচকে। আচ্ছা, মহিলাদের মধ্যে যদি বলে, মহিলাদের মধ্যে এবারে চ্যাম্পিয়ন হয়েছে
এলেনা রাইবাকিনা, এলেনা রাইবাকিনা, কাজাখস্তান থেকে বিলং করে তিনি। আচ্ছা, পরাজিত করেছে কাকে? না আরিনা সাবালাঙ্কা বেলারুসের, যে কিনা আগের বারে চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, তোমাদের এখানে টেনিস সম্বন্ধে বা গ্র্যান্ড স্ল্যাম সম্বন্ধে একটা মজার তথ্য বা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এই এক বছরে মোট 4টে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারি মাসে, এর কোর্টটা কেমন থাকে না হার্ড কোর্ট। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন জুন মাসে হয়, এটা হচ্ছে ক্লে কোর্টে হয়। আর উইম্বলডন বা সবচেয়ে পুরনো যেটা হচ্ছে জুন জুলাইয়ে হয়, গ্রাস কোর্টে হয়, এটা গ্রাস কোর্ট। আর ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বরে হয়, হার্ড কোর্টে হয়। বিশেষ তথ্যের মধ্যে কি না উইম্বলডন হলো বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, শুরু হয়েছিল 1877 সালে। তাহলে এখান থেকে মনে রাখার বিষয় কী কী আছে, যে 4টে টুর্নামেন্ট হয় সারা বছর জুড়ে। অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারি মাসে, দ্বিতীয় হয় ফ্রেঞ্চ ওপেন জুন, তারপরে হচ্ছে উইম্বলডন জুন জুলাই, তারপর হচ্ছে ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বর। তাহলে প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন হয় হার্ড কোর্টে, ফ্রেঞ্চ ওপেন হয় ক্লে কোর্টে, উইম্বলডন এটা মনে রাখবে গ্রাস কোর্টে, মাঝে মাঝেই পরীক্ষায় পড়ে এটা, আর ইউএস ওপেন হয় হার্ড কোর্টে। বিশেষ তথ্যের মধ্যে কী পেলাম আমরা, উইম্বলডন হয়েছে বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, শুরু হয়েছিল 1877 সালে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের জন্য মনোনীত জীবন্ত শিকড় সেতু। রিসেন্টলি যদি তোমরা নিউজ ফলো করে থাকবে, নিউজে আলোড়ন ফেলেছিল এটা, যে লিভিং রুট ব্রিজ, এটা কোথায় পাওয়া যায় না মেঘালয়ের যে গাছের যে এগুলো রয়েছে, গাছের শিকড় বাকল, এইগুলো গাছের ডালপালা, এইগুলোকে একদম জোড়া দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, এগুলো একদম জীবন্ত, তাই একে বলা হচ্ছে লিভিং রুট। রাজ্যের জীবন্ত শিকড় সেতু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় মনোনীত হয়েছে। এটা কোথায় অবস্থিত? মেঘালয়ে। আচ্ছা, এটা দেখা যায় খাসি হিল আর জয়ন্তিয়া হিল, খাসি হিল ও জয়ন্তিয়া হিলে দেখা যায়। ইউনেস্কো সম্বন্ধে তোমাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় প্রায় পরীক্ষায় আসে। প্রতিষ্ঠা কবে হয়েছিল? 16ই নভেম্বর 1945, 16ই নভেম্বর 1945। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, ফ্রান্সে। হ্যাঁ, ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড 2026 বা সাহসিকতা পুরস্কার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে মোট 70 জনকে এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করেছেন। তার মধ্যে অশোক চক্র একটি ছিল, প্রাপককে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি মহাকাশে গিয়েছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট, পড়তে পারে যে ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে কোন পুরস্কার দ্বারা বা কোন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? উত্তর হয়ে যাবে অশোক চক্র। ঠিক আছে, তারপরে আসছে যে তোমাদের অন্যান্য পুরস্কারের মধ্যে কীর্তিচক্র দেওয়া হয়েছে 3টে, শৌর্য চক্র দেওয়া হয়েছে 13টি, আর সোনার পদক এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখে নেবে। ওকে, আচ্ছা, যুদ্ধকালীন সাহসিকতা পুরস্কারের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সম্মান বা সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার। তারপরে আসছে হচ্ছে তোমার মহাবীর চক্র, তারপরে আসছে বীর চক্র, যেটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি বা সাহসিকতা পুরস্কার হিসেবে দেওয়া হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে আসছি, ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার 2025 কে পেয়েছেন? না প্রাসা মাসেল ইনি পেয়েছেন ইন্দিরা গান্ধী শান্তি ও নিরস্ত্রীকরণ পুরস্কার। তিনি মোজাম্বিকের বাসিন্দা, মোজাম্বিকের মানবাধিকার কর্মী। পুরস্কারের মূল্য কত ছিল? না 1 কোটি টাকা। আচ্ছা, এবার বলছে বিজয় হাজারে ট্রফি 2025-26 কে জিতেছে? বিজয় হাজারের যে ট্রফি, তোমরা জানো বিজয় হাজার ক্রিকেট সম্বন্ধে এই ধরনের কী কী ট্রফি, দেওধর ট্রফি, ডুরান্ড কাপ, এই সমস্ত ট্রফি বা কাপগুলো কিসের সাথে রিলেটেড, এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত। এখানে বলছে বিজয় হাজারে ট্রফি 33তম সংস্করণ ছিল, আর চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ, আর রানার্স আপ হয়েছে সৌরাষ্ট্র। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অমন মোখাড়ে বিদর্ভ থেকে। পরবর্তী কোশ্চেন, ভারতের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিয়োগ হয়েছে কে? না প্রবীণ বশিষ্ঠ ইনি সিভিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের যে কমিশনার হিসেবে নিয়োগ হয়েছে। আচ্ছা, বর্তমানে ঠিক আছে, তাহলে ভারতের নতুন ভিজিলেন্স কমিশনার কে? না প্রবীণ বশিষ্ঠ, এখান থেকে এটুকু মনে রাখলেই হবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা কেন্দ্রীয় সতর্কতা কমিশনের এটা একটা স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ সাংবিধানিক সংস্থা। হ্যাঁ,
সংবিধিবদ্ধ সংস্থা। উদ্দেশ্য কী না সরকারের দুর্নীতি প্রতিরোধ ও তদন্তে সাহায্য করা। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1964 সালে ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠা হয়। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের গঠন হিসেবে দেখে নাও, একজন হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার থাকবে। আচ্ছা, নিয়োগীকারী কর্তৃপক্ষকে না নিয়োগ করায় কে? না ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, সুপারিশ করে কারা? না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর লোকসভার বিরোধী দলনেতা কে? লোকসভার বিরোধী দলনেতা তোমরা কমেন্ট করে জানাবে কে আছে এখন। কার্যকাল কী রয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের? 4 বছর অথবা 65 বছর বয়স হওয়া পর্যন্ত। আচ্ছা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে, আগেই দেখেছি। রিপোর্ট জমা দিতে হয় কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আর টার্ম কত? 4 বছর বা 65 বছর। 4 বছর বা 65 বছর বয়স হওয়া অবধি। ওকে, এবারে আমরা দেখব বিএসএফের নতুন মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ কে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার। তাহলে প্রবীণ কুমার বিএসএফের এখন নতুন ডাইরেক্টর জেনারেল। আচ্ছা, প্রতিষ্ঠা হয়েছিল কবে? বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ফুল ফর্ম। প্রতিষ্ঠা হয়েছিল 1965 সালে। হেডকোয়ার্টার রয়েছে নয়াদিল্লি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? 15ই জানুয়ারি প্রতি বছর কিন্তু সেনা দিবস পালিত হয়। আর্মি ডে 2026-এর থিম এবারে ছিল ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্টিসিটি। সেনাবাহিনী সম্পর্কে যেটা বলা হচ্ছে, প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1895 ব্রিটিশ শাসনামলে। 15ই জানুয়ারি কেন পালন করা হয়? না 15ই জানুয়ারি 1949 সালে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধান বা ইন্ডিয়ান হেড অফ আর্ম ফোর্স হন। তার এই দিনটাকে স্মরণীয় হিসেবে রাখার জন্য 15ই জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলো হলো কি না ইন্ডিয়ান এয়ারফোর্স ডে 8ই অক্টোবর, ইন্ডিয়ান নেভি ডে 4 ডিসেম্বর। মনে রাখবে এগুলো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চলে আসছি অ্যাওয়ার্ডে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026, যেটা কিনা 83rd এডিশন ছিল। এখানে বেস্ট ফিল্ম, বেস্ট ড্রামা ফিল্ম হিসেবে হ্যামেট হচ্ছে এখানে বেস্ট ড্রামা ফিল্ম হিসেবে যেটা পুরস্কৃত হয়েছে সেটা হচ্ছে হ্যামেট। আচ্ছা, বেস্ট ফিল্ম মিউজিক্যাল আর কমেডি হিসেবে কী ছিল না ওয়ান ব্যাটাল আফটার অ্যানাদার। বেস্ট ড্রামা সিরিজ ছিল দ্য পিট। বেস্ট অ্যাক্টর কে ছিল? এখানটা হচ্ছে ড্রামা ওয়াঙ্গার মৌরা দ্য সিক্রেট এজেন্ট মুভির ওয়াঙ্গার মৌরা। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে জেসি বাকলে, যে হয় হ্যামেটের। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে বেস্ট ফিল্ম হ্যামেট আর বেস্ট অ্যাক্টর হয়েছে ওয়াঙ্গার মৌরা। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়তে পারে। পরবর্তী আসছি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, প্রতিটা পরীক্ষায় পড়তে পারে। 80তম স্থান ভারতের এখন, 80 র্যাঙ্কিংয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান তাহলে কত? 80টা। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে 55টা দেশে। এটা হচ্ছে ভিসা ছাড়া কতগুলি দেশে সর্বোচ্চ ভ্রমণ করতে পারে তার উপরে এই বিচার করে ইন্ডেক্সটা করা হয়। এখানে সর্বোচ্চ শক্তিশালী পাসপোর্টধারী দেশ হচ্ছে কোনটা? না সিঙ্গাপুর, তারপর জাপান ও দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিংয়ের ভিত্তি কী আছে? না ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য, এর তথ্য দ্বারা এটা করা হয়। আর আইএটিএ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদর দপ্তর হচ্ছে মন্ট্রিয়াল, কানাডাতে। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 80তম। আচ্ছা, রিসেন্টলি নিউজে থাকা কালাই 3 জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে? এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশের আনজাও জেলা বা আনজাও ডিস্ট্রিক্টে। কোন নদীর ওপরে বানানো হয়েছে এই কালাই 2? না লোহিত নদীর ওপরে এটা কিন্তু নির্মাণ করা হয়েছে। বিশেষ তথ্য কী আছে এর? লোহিত নদী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। এই প্রকল্পের মোট ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ 1200 মেগাওয়াট এরা শক্তি উৎপন্ন করতে পারবে। সাম্প্রতিক ঘটনার মধ্যে এটা কেন লেখা হয়েছে? কেন্দ্রীয় সরকার পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে। বৈচিত্র্যপূর্ণ এখানে সংকটাপন্ন হোয়াইট বেল্ট হেরন পাখি পাওয়া যায়। হোয়াইট বেল্ট হেরন, অর্থাৎ এই পাখিটা দেখো, হোয়াইট বেলিড হেরন, এই পাখিটা এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পটা। মনে রাখতে হবে তাহলে কি না কালাই 2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট লোহিত রিভারের ওপরে অরুণাচল প্রদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে দেখে নাও 72তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ। 72তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ বা 72nd ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান কোথায় হয়েছিল?
এই অনুষ্ঠানটি উত্তরপ্রদেশে এটা হচ্ছে হোস্ট করেছে বারাণসীতে। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন যেগুলো করে বা যার সাথে রিলেটেড থাকে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এক্ষেত্রে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রেলের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কেরল। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে তোমরা এটাকে অনেক পরীক্ষায় পাবে যে ভলিবলে মোট কতজন প্লেয়ার খেলে, এখানে উত্তর হয়ে যাবে ছজন। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। মেন্স চ্যাম্পিয়ন্স কি? রেলওয়েজ। আর ওমেন্স চ্যাম্পিয়ন্স কেরালা। পরবর্তী কোশ্চেন দেখে নেব। ৭৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং কোথায় হয়েছিল? এই কোশ্চেনটা কিন্তু কোনো একটা রাজ্য সরকারেরই বিগত বছরের পরীক্ষায় দেখছিলাম। তো অনুষ্ঠানের স্থান কী হয়ে যাবে? অনুষ্ঠানের স্থান হয়ে যাবে সুইজারল্যান্ডের ডাভোসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে ফোরামের। আচ্ছা, থিম কী ছিল? স্পিরিট অফ ডায়ালগ। ডব্লিউইএফ এর বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্পর্কে জেনে নাও। 1971 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর হচ্ছে কলনি, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব। কেন মনে রাখার মতো কি রয়েছে? ডব্লিউইএফ এর অ্যানুয়াল মিটিং 2026 ড্যাভোস, সুইজারল্যান্ডে আয়োজিত হয়েছে। আচ্ছা দেখো, সমস্ত রাজ্যের সরকারি একটা প্রাণী থাকে, ফুল থাকে, ফল থাকে, এগুলো আমরা জানি। কিন্তু এখানে সর্বপ্রথম কেরালা রাজ্য কি গ্রহণ করেছে না, স্টেট মাইক্রোব, অর্থাৎ একটি ব্যাকটেরিয়াকে তাদের হচ্ছে রাজ্য ব্যাকটেরিয়া হিসেবে গ্রহণ করেছে। কে না? কেরালা রাজ্য। স্টেট মাইক্রোবটার নাম কি না? ব্যাসিলাস সাবটিলিস। এর ব্যবহার কি? কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে উপকারী ব্যাকটেরিয়া এটা। মানুষের অন্ত্র, পরিবেশ ও খাদ্যে পাওয়া যায়। অরোগ সৃষ্টিকারী, অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। ওকে, মনে রাখার মতো কি আছে? ফার্স্ট স্টেট উইথ অফিসিয়াল স্টেট মাইক্রোব কেরালা। স্টেট মাইক্রোবের নামটা কি? ব্যাসিলাস সাবটিলিস। এবারে দেখে নেব কেরালার প্রথম প্রজাপতি অভয়ারণ্য বা কেরালাস ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরি। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে কোনো একটা পরীক্ষাতে এটা আসতে চলেছে। কি হয়ে যাবে অভয়ারণ্যটার নাম? না আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য বা আরালাম কেরালাস ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরি। আরালাম বাটারফ্লাই সেঞ্চুরি। এটা কী বলছে? স্থান হচ্ছে কান্নুর জেলা কেরালা, পশ্চিম ঘাটে অবস্থিত। তাহলে দেখে নিলে বাটারফ্লাই এর জন্য অভয়ারণ্য ফার্স্ট এটা কী করলো? কেরালা রাজ্যের আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য বা আরালাম বাটারফ্লাই সেঞ্চুরি। প্রথম ভারতের হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় চালু হয়েছে? উত্তর হয়ে যাবে হরিয়ানা। যদি বলে পথটা কোথা থেকে, না চীন থেকে সোনিপথ। হাইড্রোজেন ফুয়েলে এটা চলবে। এর প্রধান উপজাত হিসেবে জলীয় বাষ্প নির্গত হবে। MOI-1 মিনি স্যাটেলাইট, এটা কি বলছে? MOI মিনি স্যাটেলাইট, এটার ওজন হচ্ছে 14 কেজি। আর এটা হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্ট আপ দ্বারা তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে মিশন ইসরো এর PSLV C62 মিশনের অংশ। তোমরা ইসরোর যে ইসরো এর হেডকোয়ার্টার কোথায় আছে জানাবে কমেন্ট করে। ভারতের প্রথম অষ্টম রাজ্য বেতন কমিশন হিসেবে কোন রাজ্য সামনে এলো? আমাদের এটা উত্তর হয়ে যাবে আসাম। কিন্তু আসামের অষ্টম রাজ্য পে কমিশন সেটা কিন্তু লাগু হয়ে গিয়েছে। সেখানকার কে CM আছে? হেমন্ত বিশ্ব শর্মা এটা ঘোষণা করেছেন।